নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। তার আগে অবশ্যই জানাই সান্দন টিভির পক্ষ থেকে প্রত্যেককে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। কমিউনিস্টদের সরকার যেসব দেশে বা রাজ্যে রয়েছে সেসব জায়গাতেও গণতন্ত্র নেই। তারাই আজ গণতন্ত্রের কথা বলছে। এই মুখোশধারীদের জবাব দেবে জনগণ। শনিবার সন্ধ্যায় রাজধানী শান্তিপাড়ায় আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সিপিআইএম এর জোটকে তীব্রভাবে আক্রমণ করে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পূর্বতন সরকারি নীতিকে স্ট্যালিনের নীতির সাথে তুলনা করে খুন, সন্ত্রাস, ধর্ষণ সহ বিভিন্ন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার সন্ধ্যায় রাজধানীর শান্তিপাড়ায় আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কংগ্রেস সিপিআইএম এর জোটকে তীব্রভাবে আক্রমণ করলেন। মুখ্যমন্ত্রী তোপ দিকে বলেন, দীর্ঘ ৩৫ বছরে বহু মানুষ খুন হয়েছে, এর রক্ত এখনো শুকায়নি, আর তাদের সাথে হাত মিলিয়েছে কংগ্রেস। আবার তারাই বলে গণতন্ত্র নেই। দীর্ঘ ৩৫ বছর কি গণতন্ত্র রাজ্যে ছিল সেটা রাজ্যবাসী দেখেছে। তারা নিজের উন্নতির জন্য মানুষকে এতটি বছর টুপি পরিয়েছে। দেশ চুল্লিতে যাক সেটা তারা চেয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের কাছে আগে দেশ, তারপর কার্যকর্তা। মুখ্যমন্ত্রী আরো বলেন, যারা আজ গণতন্ত্রের কথা বলছে তারাই গণতন্ত্র মানে না। কমিউনিস্টের সরকার যেসব দেশে বা রাজ্যে রয়েছে সেসব জায়গাতেও গণতন্ত্র নেই। সুতরাং তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। তারা মুখোশ পড়ে আছে, এবং তারা যে সমাজবাদের কথা বলে সেটাও তাদের মানায় না, কারণ তারা সমাজের কথা বলতে বলতে তারা এখন সমাজের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, ব্রিটিশদের কাছ থেকে কমিউনিস্ট বিভাজন শিখেছে। এদিন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী প্রসঙ্গ টেনে বলেন, কমিউনিস্টরা নির্যাতন করেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর উপর। তিনি মৃত্যুকালে বলে গেছেন, কমিউনিস্ট পার্টি থেকে এখন দুর্গন্ধ বের হয়। সুতরাং মানুষ সব বুঝে গেছে। এর নিরিখে মানুষ ভোট দেবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমরা সত্যি এক এক সময় অবাক লাগে যে নিপেন বাবুর জন্য ওনারা দু চার মোটো ভাত যে খাচ্ছে নিপেন বাবুর জন্য, আর এই নিপেন বাবুকে ওরা কিভাবে ঘরের ভিতর একটা ছোট ঘরে সেই এমএলএ হোস্টেলের ভিতরে কিভাবে নির্যাতন করেছেন সবাই জানি আমরা। উনি কি বলেছেন, যখন কিছুটা সুস্থ ছিলেন ওয়েস্ট বেঙ্গলে সাংবাদিকদের ডেকে বলেন, কমিউনিস্ট পার্টি আর সেই কমিউনিস্ট পার্টি নাই, এই কমিউনিস্ট পার্টি থেকে দুর্গন্ধ বের হয়। এখনো নিউজ পেপারে লেখা আছে এগুলো। কান্তি বিশ্বাস লেফট ফ্রন্টের তখন মন্ত্রী পশ্চিমবাংলা, এখানে এসে বলছেন যে কংগ্রেস সে পঞ্চম লেফট ফ্রন্ট সরকার গঠার সময় ওরা বলছে শান্তির বাজারে, খুব সম্ভব সেখানে বলছিলেন উনি, যে কংগ্রেস দিবা স্বপ্ন দেখছে এবং এই কংগ্রেস উগ্রবাদীদের উপর ভর করে তারা আগামী দিন জিতবার চেষ্টা করছে। এই কথাগুলো তো এদেরই কথা এগুলো। আর আজকে বলছে যে না, আমরা সময়ের কারণে আমাদের সংবিধান বাঁচানোর জন্য, গণতন্ত্র বাঁচানোর জন্য আমরা সবাই এক হয়েছি। অদ্ভুত। এই সমাজবাদের কথা বলতে বলতে সমাজের এখন সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। আমরা নিজেরা দেখেছি ওরা ডিভাইড অ্যান্ড পলিসির মধ্যে ওরা সেই ইংরেজের থেকে কিন্তু ভালো ভালো জিনিস হিটলার থেকে নিয়েছে, ইংরেজের থেকে নিয়েছে। ডিভাইড অ্যান্ড পলিসি, মালিকের সাথে শ্রমিকের বিভেদ করাও, মালিক বেশি পয়সা রোজগার করে, শ্রমিকের আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে আমরা আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরার কথা বলছি। ত্রিপুরাতে আগে ছোটখাটো অনেক ছোট ছোট সংস্থা ছিল, কলকারখানা ছিল, সবকটাই জিন্দাবাদ জিন্দাবাদ করে মালিককেও মেরেছে, শ্রমিকদেরও মেরেছে। মাঝখানে এইসব নেতাগুলো কেনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। সান্দন টিভি। নির্বাচনের পর কংগ্রেসদের একজন বিধায়ক ছাড়া আর কেউই থাকবে না। পরের নির্বাচনে সেই একজন বিধায়ক থাকবে না। ইতিমধ্যে তারা বিজেপিকে সহযোগিতা শুরু করেছে। আগামী দিনে কংগ্রেস এবং সিপিআইএম এর কোনো অস্তিত্বই থাকবে না। শনিবার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ভোট প্রচারে গিয়ে এই কথাই বললেন মন্ত্রী রতন লাল নাথ। বড়সড় ভাঙন ধরতে চলেছে কংগ্রেসে। একজন বিধায়ক ছাড়া বাকি দুই বিধায়ক নির্বাচনের পর কংগ্রেস ছেড়ে চলে আসবে। এরপরের নির্বাচনে অস্তিত্বই থাকবে না কংগ্রেসের। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ভোট প্রচারে গিয়ে এই কথা বললেন মন্ত্রী রতন লাল নাথ।
সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে প্রগতি স্কুল মাঠ থেকে বের হয় একটি বাইক মিছিল। প্রার্থী দীপক মজুমদারকে সঙ্গে নিয়ে একটি হুডখোলা গাড়িতে করে প্রচার মিছিলে অংশ নিলেন মন্ত্রী রতনলাল নাথ ও সুশান্ত চৌধুরী। মন্ত্রী রতনলাল নাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী দীপক কুমার দেব এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার বিপুল ভোটে জয়যুক্ত হবে, কারণ বিগত দিনে রতন দাস এমন কোনো ভালো কাজ করেনি যে তাকে মানুষ সমর্থন করবে। মন্ত্রী বলেন, তিনি রামনগরবাসীকে ভালো করে চেনেন। বিগত দিনে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের সঙ্গে ছিলেন। বর্তমানে তারা আবার উপযুক্ত একজন প্রার্থী পেয়েছেন। তাই এই নির্বাচনের পর সিপিআইএম বিরোধী দলের মর্যাদা হারাবে, বিরোধীদের জামানত জব্দ হবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। মন্ত্রী আরো বলেন, এই নির্বাচনের পর বর্তমান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর সংখ্যাও থাকবে না। কংগ্রেসেও মাত্র একজন বিধায়ক থাকবে। পরের নির্বাচনে একজন বিধায়কও থাকবে না। ইতিমধ্যে তারা যোগাযোগ শুরু করেছে। আসন্ন নির্বাচনের জন্য কংগ্রেসের এই বিধায়করা সহযোগিতা করছে। তারা চাইছে এখনই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার, কিন্তু তাদের বলা হয়েছে নির্বাচনের পর আসার জন্য বলে জানান মন্ত্রী রতনলাল নাথ। তারা জানে রামনগর বিধানসভা কেন্দ্র থেকে একটি ভোটও সিপিআইএম প্রার্থীকে দেওয়া গ্রহণযোগ্য নয়, কারণ কত মানুষ খুন হয়েছে, বহু বিধায়ক এবং এসডিএমও খুন হয়েছে তাদের আমলে। এগুলি সবগুলি সাক্ষী প্রমাণ লোপাট করে গেছে বামফ্রন্ট সরকার, কিন্তু 2018 সালের পর কোনো রাজনৈতিক খুন হয়নি। তাই কোন লজ্জায় ভোট চাইবে তারা? এই প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি বলেন, সিপিআইএম এবং কংগ্রেস আর কোনো দিনও ত্রিপুরা রাজ্যে আসবে না। বিরোধী দলের প্রার্থী যারা রয়েছে তাদের জামানত জব্দ হবে, অর্থাৎ যা ভোট কাস্টিং হবে তার 1/6 কম যদি পায় তাহলে তার জামানত থাকে না। রতন দাসের জামানত থাকতে পারে না। উনি এমন কোনো ভালো কাজ অতীতে করেনি যে জন্য মানুষ ওনাকে ভোট দেয়। আর রামনগরের ভোটারদের আমি চিনি, তাদের মন মানসিকতা চিনি। তারা দীর্ঘদিন আমাদের প্রয়াত সুরজিৎ দত্তের পাশে ছিল এবং তারা উপযুক্ত প্রার্থী পেয়েছে, যাকে নিয়ে ওরা আগামী দিনে আমরা যেমন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই, এরকম একজন প্রার্থী পেয়েছে যাকে রামনগর মানুষ এতে অত্যন্ত খুশি। বিভিন্ন স্তরে আমাদের আলোচনা হয়েছে এবং ওনার প্রয়াত সুনুদার স্ত্রীও আমাদের দীপক মজুমদারকে সমর্থন করেছে। এদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, কংগ্রেস দলে শহীদ হওয়া কর্মীদের রক্ত ভুলে গেছে, তাই তারা জোট হয়েছে সিপিআইএম এর সাথে। কিন্তু তাদের এই জোট 2023 বিধানসভা নির্বাচনেও মানুষ মেনে নেয়নি এবং আসন্ন নির্বাচনেও মানুষ মেনে নেবে না বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সান্দন টিভি। গোকুলনগর রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে জেলা বন দফতর পেল বিশাল সাফল্য। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গোকুলনগর রাস্তার মাথা এলাকা থেকে একটি গাড়িতে প্রচুর পরিমাণে অবৈধ চোরাই কাঠ সহ একটি নম্বরবিহীন কমান্ডার গাড়িতে 2টি বেআইনি গাছের লগ, একটি সমিল, একটি জেনারেটর এবং একটি বাইক উদ্ধার করে বন দফতরের কর্মীরা। শনিবার বিকেল 3:30 নাগাদ চলে এই অভিযান। জেলার বন দপ্তরের আধিকারিক সুমিত দেবের নেতৃত্বে বিএসএফ জওয়ান, বন দপ্তরের যাত্রাপুর ও মালাঘর কার্যালয়ের বনকর্মীরা গোকুলনগর রাস্তার মাথা এলাকায় অভিযান চালায়। জেলা বন দপ্তরের আধিকারিকের অভিযানের আগাম খবর পেয়ে বনদস্যুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে সমস্ত কিছু উদ্ধার করে চরিলাম বন দপ্তরের কার্যালয়ে নিয়ে আসেন তদন্তকারী আধিকারিক। ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের আটক করার লক্ষ্যে তদন্তে নামেন জেলা বন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। উদয়পুরের গোকুলপুর পশ্চিম ছাতারিয়া গোমতী নদীর জল থেকে উদ্ধার করে কঙ্কাল শনিবার দুপুরে এলাকার লোকজন গোমতী নদীতে স্নান করতে গিয়ে এই নরকঙ্কাল দেখতে পায়। সাথে সাথে খবর দেওয়া হয় আরকেপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে ছুটে যায় আরকেপুর থানার পুলিশ। পরবর্তী সময় মহকুমা পুলিশ আধিকারিক ও গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞদের। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। এই কঙ্কালটি
কঙ্কালটি 3 থেকে 4 মাস পুরনো হবে। স্থানীয় এক যুবক জানায়, গোমতী নদীর জলে স্নান করতে আসা লোকজন নরকঙ্কাল দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে সে বাড়ি থেকে ছুটে আসে। সে আরো জানায়, ধারণা করা হচ্ছে কঙ্কালটি কোনো মহিলার হবে, কারণ কঙ্কালের হাতে শাখা রয়েছে। কঙ্কালটি ধুতি দিয়ে পেঁচানো রয়েছে, তাই ধারণা করা হচ্ছে হয়তো হত্যা করে মৃতদেহ গায়েব করার উদ্দেশ্যে ধুতি দিয়ে পেঁচিয়ে গোমতী নদীর জলে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত নেমেছে। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে। মারা মানুষ আর কি, আড্ডি আড্ডি অনেক কিছু দেখা যাইতেছে। তবু দেখা মনে হইতেছে যে মহিলা মানুষের হাতে শাখা টাকা এমন কিছু দেখা যাইতেছে, ধুতি দিয়ে পেছেন না, এরকম একটা জিনিস দেখা যাইতেছে। দেখে প্রাথমিকভাবে রহস্যজনক মনে হইতেছে কি? দেখে তো মনে হইতেছে মনে কেউ মায়েরা ট্রেনে ফালাইছে, এমন তো মনে হইতেছে, কারণ এদিকে তো মানুষ আনো কতই না। আচ্ছা, কারণ প্রথম এদিকে জল যারা হয় না। দেখছে তারা কি ভয় পাইছে? আমি অক্ষণ আইছি, আইয়া তো এটা ঠিক করতে পারলাম না। অনেকে চিল্লাবিল্লাও শুনছি, এদিকে চিল্লাবিল্লা শূন্য বাড়িতে গাইছে, স্নান করতাম আইসলাম, চিল্লাবিল্লা শূন্য আর দিয়েছি। এই পুরুষের না মহিলা মনে হইতেছে? এটা তো আমি কোথাও। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাহারি রঙের মালার পসরা সাজিয়ে বসলেন মালা বিক্রেতারা। বিক্রি বিশেষ একটা ভালো নয় না হওয়ার কারণে ব্যবসায়ীদের কপালে পড়ল চিন্তার ভাঁজ। রবিবার বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে বাঙালিদের মধ্যে ছড়িয়ে পড়ল উৎসবের মেজাজ। এই বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আগরতলা নেতাজি চৌমুহনীর পাশাপাশি বিভিন্ন বাজারে বাহারি রঙের মালার পসরা সাজিয়ে বসলেন মালা বিক্রেতারা। মালা বিক্রেতারা জানিয়েছেন, গত বছরের তুলনায় এই বছরে বিক্রির হাল বিশেষ একটা ভালো নয়। দুপুরে প্রখর রোদ্দুর তাপ থাকায় ক্রেতাদের তেমন একটা দেখা মেলেনি। সূর্যের আলো বিশ্রামে যাওয়ার পর থেকে ক্রেতাদের মুখ দেখতে শুরু করেছেন তারা। সোমবার থেকে শুরু বাসন্তী পুজো, তারপর আসছে অক্ষয় তৃতীয়া। বলা যেতে পারে এই সমস্ত উৎসব মানেই মালার প্রয়োজন। সমস্ত মালা বিক্রির উপরেই নির্ভর করবে লাভের পরিমাণ। 20 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত মূল্যের মালা রয়েছে, কিন্তু মালা বিক্রির পরিমাণ কম হওয়াতে মালা বিক্রেতাদের কপালে পড়ল চিন্তার ভাঁজ। কি হচ্ছে না, বাজার ভালো না, বেশি মোটামুটি বলছে কি উপলক্ষে মালা আনছে? আগামীকাল প্রথম বৈশাখ, ওই তারিখে যাত্রা করবো, তখন মালা লাগবে। আচ্ছা, এই মালাগুলি কি আপনারা নিজেরা তৈরি করেন? কিরকম খরচা হয়? খরচা হয় না 50%, আমরা সাজা করতে পারি। মানে সেই যা পরিশ্রম করেন, যা খরচা হয়, সেই টাকা কি উঠায় আনতে পারেননি? হ্যাঁ, সেই টাকা উঠে আসেনি? না, সবসময় না, বাজারের বাজারের উপর। মালা কত দাম থেকে কত দাম পর্যন্ত আছে? 20 টাকা থেকে 100-150 এরকম আছে। আছে। গত বছর তুলনায় বাজার কিরকম? বাজার ভালো না। ভালো না। যে আশা করে বানাইছে না, গত বছরও করোনায় মেরেছিলাম, এইবার বাজার মূল্য। সমস্ত মালা বিক্রি হবে, লাভের মুখ দেখবে তারা। এই আশার প্রাচীর বুকে বেঁধে তারা অপেক্ষা করছেন ক্রেতাদের আগমনের। শান্তন টিভি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।